ওকে ম্যাম, থ্যাংক ইউ। শুভ সন্ধ্যা, সবাইকে স্বাগত জানাচ্ছি সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব, ডিপার্টমেন্ট অফ ল অ্যান্ড হিউম্যান রাইটস, ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের পক্ষ থেকে। আমাদের ক্লাব সম্পর্কে যদি একটু বলি, সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবে রয়েছে 3টা উইং: মেন্টাল পিচ টিম, ব্লাড ডোনেশন টিম এবং সোশ্যাল অ্যাওয়ারনেস টিম। মেন্টাল পিচ টিম থেকে আমরা মূলত মানসিক স্বাস্থ্যগত যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে কাজ করে থাকি। ব্লাড ডোনেশন টিম থেকে আমরা রক্ত সংগ্রহ থেকে শুরু করে রক্তদান পর্যন্ত বিভিন্ন রকমের কর্মকাণ্ড করে থাকি এবং সমসাময়িক জনসচেতনতামূলক যে কর্মকাণ্ডগুলো আছে সেগুলো করে থাকি আমরা সোশ্যাল অ্যাওয়ারনেস টিমের মাধ্যমে। এছাড়াও আমাদের আরো কয়েকটি উইং এর প্ল্যান আছে, আশা করি আমরা খুব তাড়াতাড়ি সেগুলো এক্সিকিউট করা শুরু করে দিব। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সেমিনারে। আমাদের আজকের সেমিনারের টপিক হলো সেক্সুয়াল হ্যারাসমেন্ট ইন বাংলাদেশ আর সোশ্যাল লিগাল কনটেক্সট। আজকে আমাদের চিফ গেস্ট হিসেবে আছেন ডক্টর চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী স্যার, হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ ল অ্যান্ড হিউম্যান রাইটস, ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক। আমাদের স্পেশাল গেস্ট হিসেবে আছেন ডক্টর ফস্টিনা পেরেইরা ম্যাম, অ্যাডভোকেট অফ সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ, প্রফেসর অ্যান্ড সিনিয়র ফেলো, সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস, ব্র্যাক ইউনিভার্সিটি ঢাকা, এবং ব্যারিস্টার ইমরান আব্দুল্লাহ সিদ্দিক স্যার, অ্যাডভোকেট অফ সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। সঞ্চালনায় আছি আমি সিফাত পারভিন পিঙ্কি, ভাইস প্রেসিডেন্ট অফ সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব, ডিপার্টমেন্ট অফ ল অ্যান্ড হিউম্যান রাইটস, এবং আমার সাথে হোস্ট হিসেবে আছেন পারিশা আফরিন পূর্ণা, অফিস সেক্রেটারি অফ সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব, ডিপার্টমেন্ট অফ ল অ্যান্ড হিউম্যান রাইটস। আমি প্রথমে অনুরোধ করছি আজকের চিফ গেস্ট ডক্টর চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী স্যারকে আজকের সেমিনার সম্পর্কে কিছু বলার জন্য। স্যার। Assalamu alaikum and good evening to everyone. Honored special guests, Dr. Faustina Pereira and Mr. Imran Abdullah Siddiq, and my fellow colleagues and fellow students. I welcome you all to our important seminar that is being hosted by one of the very proactive clubs of our department, Social Welfare Club. So আজকের যে সেমিনার টপিক, এই টপিকটা আমাদের খালি ইউনিভার্সিটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ না, আজকে পুরো বাংলাদেশের জন্যই আমার মনে হয় ইটস ভেরি ইম্পর্টেন্ট টপিক। এবং আপনারা টিভিতে বা খবরে দেখে থাকবেন যে গতকালই কিন্তু আমাদের নিউ ইয়র্কের যে গভর্নর ছিল অ্যান্ড্রু কুমো, সে কিন্তু এই সেক্সুয়াল হ্যারাসমেন্টের জন্যই তাকে রিজাইন করতে হয়েছে। তো ইটস এ ভেরি সিরিয়াস থিং। এবং যে দেশে এবং ওয়েস্টার্ন কান্ট্রিজে সেক্সুয়াল হ্যারাসমেন্ট ইজ এ ভেরি সিরিয়াস ইস্যু। এবং আমরা লাস্ট 1.5 years ধরে ইউএপিতে অনলাইন ক্লাস করছি, এবং অনলাইন ক্লাস করার সময় আমরা অনেক সময় দেখি যে যেহেতু আমাদের সবগুলি ক্লাস অনলাইনে হচ্ছে, ছাত্ররা অনেক সময় অনেক কমেন্ট করছে তার ফেলো স্টুডেন্টদের উপর এবং সাথে, যেগুলা যদিও তারা মনে করছে ইটস এ কাইন্ড অফ টিজিং, ইটস অ্যাকচুয়ালি নট। দ্যাট ক্যান অ্যামাউন্ট টু সাম এক্সটেন্ট টু সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যাজ ওয়েল। সো আজকের সেমিনার থেকে আমরা শেখার চেষ্টা করব। আমাদের যে দুজন স্পেশাল গেস্ট আছেন তারা দে উইল গিভ আস আ ভেরি সাকসিঙ্ক্ট ভিউ অফ হোয়াট দ্য ইস্যু ইজ অ্যান্ড হাউ উই শুড অ্যাক্ট। এবং আপনারা এখানে যারা আমাদের ছাত্রছাত্রী দুজনেই আছেন, you should also remember যে you should always learn to respect each other. এখানে আমাদের অনেক ইস্যুস আমরা আজকাল ফেস করি এইসব বিষয় নিয়ে, এবং আমরা we take it lightly. এটা কিন্তু লাইটলি কোনো নেওয়ার বিষয় না। আমরা এই বিষয়টাকে অত্যন্ত সিরিয়াসলি নিব, এবং আপনাদের সকলের প্রতি আমার আহ্বান থাকবে যে আমরা যেন সবার প্রতি রেসপেক্ট নিয়ে কথা বলি, এবং স্পেশালি আমরা যখন অনলাইনে কমেন্ট করি বা অনলাইন ছাড়াও যখন অন ক্যাম্পাসে আমরা আসব, we should know how to behave with each other, we should know how to respect each other, and we should respect each other's space as well. এবং এটা যেরকম মোস্টলি 95-98% অফ দ্য টাইমস আমরা দেখি অনেক সময় ম্যাক্সিমাম সময় মেয়েরা হ্যারাস্ট হচ্ছে, কিন্তু আমাদের সবাইকে মনে রাখতে হবে মেয়ে ছেলে আমরা যাদের বলি না কেন, দে শুড নো অ্যাবাউট দিস ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। এবং আমি আরো একটা কথা আপনাদের বলতে চাই, আমরা কয়েক মাস ধরে দেখছি কিছু কিছু ব্যাপার আমাদের চোখের সামনে আসছে which can amount to sexual harassment. So আপনারা প্লিজ বি সিরিয়াস অ্যাবাউট ইট, ডু নট টেক ইট লাইটলি। এবং আমরা যদি ভবিষ্যতে দেখি যে এরকম কোনো সেক্সুয়াল হ্যারাসমেন্ট আমাদের ডিপার্টমেন্টে বা অন্যরকম কোনো যদি এরকম আমরা দেখি, তাহলে কিন্তু আমরা স্ট্রং অ্যাকশনও নিব। সো অন দ্য লাইটার নোট, I hope that this seminar and this webinar actually helps all of you to form a very
important idea about this important topic, and I hope you'd be able to learn from our two distinguished scholars who would help us to understand. Ebong, I hope your webinar goes on really well. Shobai bhalo thakben. Assalamu alaikum. Thank you so much, sir, for your valuable words. আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের হেড স্যারকে। এখন চলে যাচ্ছি আজকের সেমিনারের পেপার প্রেজেন্টেশনে। পেপার প্রেজেন্ট করবেন আতিয়া শাহরিন রাত্রি আপু, জেনারেল সেক্রেটারি অফ সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব। আমি রাত্রি আপুকে অনুরোধ করছি স্ক্রিন শেয়ার করে পেপারটি প্রেজেন্ট করার জন্য। Thank you so much. Am I audible? Yes, আপু। Greetings all. Thank you for your patience and presence. I am Atia Shaharin Ratri from 6th semester, Department of Law and Human Rights, University of Asia Pacific. Alongside, I'm working with the social You're going to welfare speak club. loudly. আর একটু জোরে বলতে হবে। Alongside, I'm working with the social welfare club as a general secretary. Concern of this presentation is sexual harassment in Bangladesh, a socio-legal context. Sexual harassment has become a controversial issue of our society, towards which people's perceptions are still wrong, and a huge part of our population is ignorant of its nature, that leading to an increase of this gender-based violence. Most of the time, the conducts concerning sexual harassment are not recognized as offensive, rather to be considered as mere fun or so-called modernism that expose opportunity in favor of the offenders to flee from their liability. Moreover, exposing the incidents of sexual harassment creates extra burden upon the victims. It has been found that a 20-year-old student in Dinajpur was sexually harassed while returning home from college, where a stalker forcibly held her hand and tried to have her. Since then, her parents had refused her to go to college instead of taking action against the offender. Sexual harassment is kind of unwelcome sexual advances, urge for sexual favors, and other verbal or physical approaches which are offensive, humiliating, or intimidating in nature. Although none of the prominent definition of sexual harassment has ever mentioned it as misdeed organized only by men. However, in Bangladesh, sexual harassment is assumed as the delinquency against women that compressing the surface of sexual harassment to be identified as gender-based offense in the long run, and exposing the ways against child, men, and transgender along with women to be sexually harassed. A recent anthropological study on men's experience of sexual harassment in Bangladesh found that 1 out of 10 males encountered sexual harassment by another male or female. However, they did not disclose or report the incident as it was against the expectations of the society. Even after considering sexual harassment as an offense against women in our country, unfortunately, there is no codified legislation specifically incriminating sexual harassment in Bangladesh. Yet about 84% of women in Bangladesh are constantly being sexually harassed on roads, vehicles, workplace, educational institutions, and even at home, as per one of the reports of United News of Bangladesh published in 2020. Subsequently, the victims of harassment suffer psychological injuries, including depression, anxiety, headache, lower self-esteem, sleep disorder, weight loss or gain, sexual dysfunction, suicidal tendency, and others. It is appreciated that sexual harassment has not left completely undressed in our laws for the time being in force. Rather, there have been notable legal instances in this regard. For example, Section 509 of the Penal Code 1860, Section 10 of the Nari o Shishu Nirjaton Daman Ain 2000, Section 25, 29, and 32 of the Digital Security Act 2018, etc., which are partially promoting prohibited approach against sexual harassment. But the concept of sexual harassment is remained vague there. Even the auspicious initiative of issuing 11-point directives on prohibition, prevention, and redress of sexual harassment in the workplace and educational institutions given by the High Court Division in 2009. In the case of Bangladesh National Women Lawyers Association versus Government of Bangladesh, cannot protect people altogether from being victimized through sexual harassment in home,
vehicles, road, and elsewhere. But people are being sexually harassed by their nearest people in the way of school, college, workplace, online platform, and others. A study conducted by development organization BRAC has said that around 94% women commuting in public transport in Bangladesh have experienced sexual harassment in verbal, physical, and other forms. As well, the physical and mental stability of people and social bonds are highly required for a better society, where incidents of sexual harassment tear up the fabric of community well-being. People are somehow not feeling safe about body and mind. They cannot trust each other. As sexual harassment is working as one of the major barriers against women's development, as well as development of the society, thus it is demanded to be recognized as a grave offense against humans in our legislation in order to prevent incidents like Nusrat Jahan Rafi's heinous murder. Since many argue that it is precisely the lack of sexual harassment complaint committee in Sonargaon Madrasa, owing to absence of legislation mandating sexual harassment, that impeded Nusrat's ability to seek recourse against the accused principal, that in turn prolonged her ordeal. Moreover, the most effective form of prevention of sexual harassment is creating social awareness. It can be by introducing the clear concept of nature and consequence of sexual harassment so that people can differentiate the conduct containing sexual harassment and can restrain them from doing, allowing, or supporting sexual harassment. Thank you. থ্যাংক ইউ সো মাচ আপু পেপারটি প্রেজেন্ট করার জন্য। এবার চলে যাচ্ছি আমাদের আজকের সেমিনারের ডিসকাশন ডক্টর ফস্টিনা পেরেরা ম্যাম এবং ব্যারিস্টার ইমরান আব্দুল্লাহ সিদ্দিক স্যারের কাছে। প্রথমে আমি ডক্টর ফস্টিনা পেরেরা ম্যামকে রিকোয়েস্ট করছি আমাদের আজকের সেমিনারের সম্পর্কে কিছু বলার জন্য। ম্যাম। অনেক ধন্যবাদ পারিশা আপনাকে। আমি শুরু করার আগে একটু চেক করতে চাই আজিজুন নাহার ম্যামের সাথে যে আমি একটা ছোট্ট প্রেজেন্টেশন দিয়েছিলাম, সেটি যদি স্ক্রিন শেয়ার করতেন। তো স্ক্রিন শেয়ার করতে করতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই আমাকে আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উদ্যোগের সাথে যুক্ত করার জন্য। I would like to take this opportunity to thank particularly the Social Welfare Club of the University of Asia Pacific. I think out of the many issues that we are dealing with on a daily basis, you have identified and chosen a most relevant issue, a timely and active issue to deal with. I would also like to acknowledge the hard work done by Dr. Ishraq Siddiqui and his team. And of course, I'm recognizing Azizun Nahar ma'am as well for her support to this initiative. So thanking all of you to be present here. এবং আমি দেখছি 130 জনের বেশি আমাদের সাথে আজকে উপস্থিত আছেন। তো সকলকে আমি এখানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানিয়ে আমি খুব সংক্ষেপে কয়েকটা বিষয়ের কি বলবো উল্লেখ করতে চাই। So if we go to the next slide, I always like to start with the most simple and basic concept. মানে সাদা মাটা ভাবে সোজা বাংলা অথবা ইংলিশে আমরা এই যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট বা যৌন হয়রানি কি মিন করি। এই যে বাংলায় আমরা হয়রানি বলি, অনেক সময় আমরা বুঝি লাইক এমন একটা কিছু করা বা এমন একটা কিছুর সম্মুখীন হওয়া যেটাতে আমরা অস্বস্তি বোধ করছি এবং আমরা কোনো না কোনো ভাবে হয়রান হয়ে যাচ্ছি, হয়রানির শিকার হচ্ছি। সেটা মানসিক, শারীরিক, কিছু ক্ষেত্রে আধ্যাত্মিক, মনস্তাত্ত্বিক, অনেকভাবে কিন্তু আমরা হয়রানির শিকার হচ্ছি। সো আই স্টার্ট উইথ, আমি অক্সফোর্ড ডিকশনারিও যাই না, আমি জাস্ট খুব সিম্পল একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং থেকে শুরু করি। কলিন্স ডিকশনারি, যেটা আমাদের দৈনন্দিন জীবনের ইংলিশ নিয়ে ডিল করে, সেটা কি বলছে? সেটা বলছে এটা এমন একটা ব্যবহার বা এমন একটা বিহেভিয়ার যেটা উদ্দেশ্যমূলক,
সেটা যিনি করছেন তিনি বুঝেন বা না বুঝেন, ডিরেক্টলি অর ইনডিরেক্টলি, তার কিন্তু একটা মোটিভ আছে, তার একটা ইন্টেনশন আছে যে আরেকজনের প্রতি সে এমন একটা ব্যবহার করবে যেটাতে সে কিছুটা হলেও আরেকজনকে অস্বস্তিতে ফেলবে। এবং ইংলিশের ডিকশনারিতে বলছে ইট কুড বি টু অ্যানয় দ্য পারসন, or it could be a direct attack. অ্যাটাকটা সরাসরি সামনাসামনি হতে পারে অথবা পেছন থেকে হতে পারে। এটা বাহ্যিকভাবে দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায় তেমনও হতে পারে, অথবা এটা অস্পষ্ট হতে পারে, অদৃশ্য হতে পারে, অথবা সে তাকে কিছু বিপদে ফেলার জন্য বা তার সমস্যা সৃষ্টি করার জন্য কিছু কিছু পদক্ষেপ নিচ্ছে বা কিছু অ্যাটেম্পট নিচ্ছে। So all of these brought together in plain English meaning constitute harassment. See, I've also shared with you some synonyms of this same word. এই synonyms গুলো আমরা যদি দেখি, hassle, trouble, bother, grief, প্রত্যেকটার কিন্তু একটা নেগেটিভ মিনিং as well as connotation আছে। So in other words, harassment can never be positive. So it is always associated either directly or indirectly with negativity and something that is not welcome. Next slide, please. Thank you. So there are many forms of harassment. আমি এখানে মাত্র কয়েকটা দিলাম। আপনারা যারা এই কাজের সাথে যুক্ত অথবা নিজেদের জীবন থেকেই কিন্তু আপনারা জানবেন যে হ্যারাসমেন্টের অনেক চেহারা আছে, কিন্তু অনেকগুলো বৈশিষ্ট্য আছে, অনেকগুলো বিষয়ের ভিত্তি করে কিন্তু হ্যারাসমেন্ট হতে পারে। আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে ফোকাস করা অন সেক্সুয়াল হ্যারাসমেন্ট। কিন্তু সেক্সুয়াল হ্যারাসমেন্ট বুঝতে হলে আমাদের জানতে হবে যে হ্যারাসমেন্টের অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে সেক্সুয়াল আছে, কিন্তু ইট কুড বি রেস অর রেশাল, ইট কুড বি জেন্ডার বেসড, ইট কুড বি রিলিজন বেসড, একজনের ডিসেবিলিটি বা তার অক্ষমতা বা বিশেষ সক্ষমতা নিয়ে হতে পারে, তার সেক্সুয়াল ওরিয়েন্টেশন, অর্থাৎ ইফ দ্য পার্সন ইজ পার্ট অফ দ্য LGBTQ কমিউনিটি, তার বিশেষ বৈশিষ্ট্য নিয়ে হতে পারে। বয়স, এখানে রাত্রির প্রেজেন্টেশনে কিন্তু চাইল্ডের কথা বলেছে। I would like to add to that, it's child as well as elderly. Elderly also, it is less documented, but the elderly also suffer from various forms of harassment and discrimination and disability. আর লাস্টে আমি একটা জিনিস দিয়েছি যেটা অনেকের কাছে জানা থাকতে পারে, but if you don't, you will be interested to know that there is something called not only sexual harassment, but quid pro quo harassment. অর্থাৎ তুমি আমার জন্য এটা করলে আমি তোমার জন্য এটা করব। So usually quid pro sexual harassment is when someone offers to do something for someone in exchange of a sexual favor. Okay, so A and B or X and Y, if X is wanting a sexual favor from say Y and offers something to Y, and Y is in a difficult position either to hold on to the job or for social protection, economic protection, whatever reason, then he or she provide or are forced to provide that sexual favor, then it becomes quid pro quo sexual harassment. Next, please. So again, there are many forms in which sexual harassment can take place. যুগের যে সাথে তাল মিলাতে গিয়ে কিন্তু যে উপায়ে হ্যারাসমেন্ট হয় সেটাও কিন্তু বদলে যাচ্ছে, অনেক অনেক দিক উন্মোচিত হচ্ছে, ভালো দিক উন্মোচিত হচ্ছে পজিটিভলি, বাট হ্যারাসমেন্টের দিক থেকে অনেক খারাপ দিকও উন্মোচিত হচ্ছে। অনেক সময় বলে যে সায়েন্স এন্ড টেকনোলজি or our real life cannot keep in track or be in the same rhythm as science and technology. So, but the usual forms in which it takes place are verbal, physical, visual, written. A visual, written, এগুলো সব কিন্তু one form of communication, তাই না? সেটা verbally না বললেও যদি আকার ইঙ্গিতে বোঝানো যায় by gestures, সেটাও হয়. So it could be direct or indirect. And interestingly, it can take place anywhere.
রাত্রি তার প্রেজেন্টেশনে ওয়ার্কপ্লেস হ্যারাসমেন্টের কথা বলেছে এবং আমার পরে the respected barrister Imran Siddiq will be presenting and talking more about the law of the land and also the guidelines of the Honorable High Court Division. So I will not go into that, but I would simply say that there are many more arenas of harassment beyond the workplace. It could be in a classroom. You'll be surprised, or maybe you won't be surprised to know that even little children in the school, even middle school, suffer bullying, which sometimes also takes the form of sexual harassment. It could be by a teacher, it could be by a peer, okay? And it is not always by a man on a woman or a boy or a girl on a girl. It can be the reverse also. Kintu statistics tell us that usually the predominant nature of harassment or sexual harassment is from men to women. And you might be surprised যে আমি কেন এখানে বলেছি it takes place everywhere in land, water, sea. Just Google it. Just by a basic Google you will see যে এমন কোনো জায়গা নেই। এই যে গত কয়েক মাস আগে we got news of sexual harassment taking place amongst astronauts. Okay, মহাকাশে harassment হয়েছে। কিছুদিন আগের আমরা নিউজপেপার রিপোর্টে দেখেছি সার্ফিং হচ্ছে, আমাদের দেশে না আরেকটা দেশে হয়েছে যে সার্ফিং হচ্ছে, you know how the surfing plays out in the middle of the ocean, in the water. Several men ganged up on a woman surfer and sexually assaulted her in the middle of a surfing event. Land to hocche. So what I'm saying is that for sexual harassment to happen, it's not limited to a specific parameter. এই যে বাসে হতে হবে বা অফিসে হতে হবে বা ফ্যাক্টরিতে হতে হবে বা ক্লাসরুমে হতে হবে। No, it can happen anywhere as long as it has those elements that it is intended, it can be direct or indirect, but it has to be unwanted, okay? And that there is some kind of a power play or a power imbalance. সেই পাওয়ারটা বিভিন্ন রকমের পাওয়ার হতে পারে, অর্থনৈতিক পাওয়ার হতে পারে, সেটা সোশ্যাল পাওয়ারও হতে পারে। For example, if someone distributes a leaflet in the name of another person, describing, for example, a body part or describing an encounter with them with sexual innuendos. Innuendos আমরা বুঝি না শব্দটা, innuendo মানে এমন ভাবে বলা যার দ্বৈত মিনিং আছে, ডুয়াল মিনিং আছে। হ্যাঁ, আপাতত শুনে মনে হচ্ছে এটা তো খুব নর্মাল একটা কথা, এটা তো খুবই ইনোসেন্ট একটা কথা, কিন্তু এটার মিনিং if you look behind it is actually intended to mean, has a double meaning. Okay. Let us proceed to the next. So the reason why we deal with sexual harassment in a serious way is because of its impact. It has real life serious impacts. And I have just given a few, offered a few impacts here. It could range from someone feeling uncomfortable to someone committing suicide, someone losing a job, or someone taking leave of absence from school or college or university or the workplace and losing work days or losing out paid leave. Okay, so এরকম ভাবে অনেক রকমের ক্ষতি হয়। তারপর তো তার পরিবারের উপরে, তার শরীর স্বাস্থ্যের উপরে, তার মানসিক স্বাস্থ্যের উপরে তো একটা ইফেক্ট হয়। So that there are real life consequences. And I have given you here some of the physical dysfunctions, sexual dysfunction, আর মনস্তাত্ত্বিক ব্যাপার তো আছেই, lowered self-esteem. There are some studies that have shown the lower self-esteem এর সাথে decision making in life is connected. And when people start making faulty decisions in their life, it impacts their career choices, their friendship choices, and also their choices around
life cycle issues, whether they are going to take a child, whether what the spacing of the child will be, how they're going to take care of the child, ইত্যাদি ইত্যাদি. So এক অর্থে, sexual harassment may appear to be between one or two people, but it has a much larger societal consequence. Thank you. Let's proceed. আমার কাছে মনে হয়েছে যে আমি আরেকটু ভেঙে বলি যে অনেকে কিন্তু সবকিছুকেই হ্যারাসমেন্ট বলেন বা সেক্সুয়াল হ্যারাসমেন্ট বলেন। আসলে কিন্তু আমাদের ওই পার্থক্যটা বুঝতে হয় যে সবকিছু কিন্তু সেক্সুয়াল হ্যারাসমেন্ট না। In a sexual harassment, there is always a sexual element which is unwanted, unsolicited. কিন্তু তাছাড়াও এই যে বললাম স্কুল, কলেজ, বিভিন্ন প্রতিষ্ঠান, আকাশে বা সমুদ্রে যেখানেই হোক, there can be different forms of harassment. এখানে আমি কিছু কিছু উদাহরণ দিলাম। কারো ধর্ম নিয়ে কটূক্তি করা বা কাউকে একটু জোর জবরদস্তি করা যে আসো না আমার সাথে একটু এই অনুষ্ঠানে আসো না, কি হয় আসলে, অথবা এমন কিছু তাকে একটা ডাকনাম দেওয়া বা এমন একটা স্ল্যাং ব্যবহার করা তার উপস্থিতিতে, যেখানে বোঝাই যাচ্ছে যে তাকে নিয়ে, তার নাম উল্লেখ না করলেও তাকে নিয়ে বলা হচ্ছে, অথবা এমন একটা জোক করা হলো যে জোকটার একটাই মিনিং দাঁড়াতে পারে অথবা বহু মিনিং দাঁড়াতে পারে, কিন্তু আলটিমেটলি গিয়ে উদ্দেশ্যমূলকভাবে একজনকে আঘাত করলো। তারপরে তো একজনের সংস্কৃতি, কৃষ্টি, কালচার, সেগুলো নিয়ে ইনঅ্যাপ্রোপ্রিয়েট ইমেল চালাচালি বা টেক্সট চালাচালি বা ইনস্টাগ্রামে ইমেজ চালাচালি অনেক কিছু হয়। এখানে আমি একটা অ্যাড করলাম লাস্টে, একটু দেখবেন যে ওল্ডার ওয়ার্কার্স এর কথা বা ওল্ডার পিপলের কথা আমি বলেছি, বিকজ অনেকে ভুলে যায় যে, অনেকে ভাবে যে যারা অ্যাডোলেসেন্ট বা ইয়াং বা সেক্সুয়ালি রিপ্রোডাক্টিভ এজ তাদেরই বুঝি এইসব বেশি হয়, বাট অ্যাকচুয়ালি ইট হ্যাপেন্স টু পিপল অফ অল এজেস অ্যান্ড অল জেন্ডার্স। আমি জানি না এখানে আমি উল্লেখ করেছি না কোথাও, বাট ইফ উই গো টু দ্য নেক্সট স্লাইড, yes, this is the case that Barrister Imran Siddiqui will be highlighting on. But I wanted to also highlight that the point is that we are not male bashing at all. What we are saying is that there are certain behaviors which we learn and carry from our childhood, which sometimes amra nijerai bujhi na je this could be hurtful or harmful to another person. ঠিক আছে, আমি আমার অনেক কলিগকে শুনেছি এটা বলতে, এটা অবশ্য এখন না, এটা কয়েক বছর আগের কথা, যে আরে বাবা এটা বলতেই পারবো না যে তোমাকে আজকে সুন্দর লাগছে, এটা বললেও দোষ হয়ে যায়। মানে ওকে, সো ইউ সি, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে একজনকে সুন্দর বলা, হ্যাঁ, is a question whether that person, the recipient of it, যখন উনি এটা কমপ্লিমেন্ট হিসেবে নিয়েছেন ঠিকই, বাট when the compliment turns into something different, উনি যখন এটা টের পান বা উনি মিসআন্ডারস্ট্যান্ড করার সুযোগ পান বা উনার কাছে অস্বস্তি লাগে, then a compliment can turn into a harassment. So that is why we should all be careful, not just men, but also women. Sometimes women also do not realize that they talk about their colleagues or with their colleagues in such a way where sometimes the person speaking, her husband or brother or someone is there, that the other person feels uncomfortable about. Okay, কিন্তু বিষয়টা হচ্ছে যে harassment তখনই harassment তৈরি হয় when there is ওই যে কয়েকটা এলিমেন্ট যুক্ত হতে হয়, it has to be intended, there has to be a motive to hurt, to annoy, to ওই যে উত্তক্ত করা ইত্যাদি ইত্যাদি থাকতে হয়। I will be ending very shortly. If I could just go to the couple of slides that we have left. So আমি বেশ কয়েক বছর আমাদের হাইকোর্ট ডিভিশনের যে গাইডলাইন্স অনুযায়ী যে কিছু কিছু কমিটি বিভিন্ন সংগঠন তৈরি করেছে, তার মধ্যে ব্র্যাক একটা সেক্সুয়াল হ্যারাসমেন্ট রিড্রেসাল কমিটি করেছে, সেটা চেয়ার ছিলাম, এবং সেইটার চেয়ার থাকার সুবাদে কয়েক বছর আমি দেখেছি যে এমন কিছু কিছু কেস আসে যেটা ধরাটা খুবই কঠিন, যে আসলে এটা কি
আদৌ হয়েছিল না হয়নি, এটা কি রিয়েল অর ইজ ইট ইমাজিনারি, was it intended or was it mistaken, was it a actual misunderstanding or was it motivated? তো এইগুলোর জন্য আমরা বেশ কিছু প্রোটোকলস দাঁড় করিয়েছি, কিন্তু সেই কয়েক বছরের অভিজ্ঞতার ভিত্তিতে আমি কিছু কিছু জিনিস শিখেছি, যেটা এই স্লাইডে আমি শেয়ার করতে চাচ্ছিলাম। একটা জিনিস আমি শিখেছি যে নো ম্যাটার যত বিজার মনে হোক না কেন, when someone makes a complaint, always take it seriously, whether you believe it or not, whether it is real or not, but প্রাথমিক অবস্থায় you have to take it seriously. Then you start the protocol, then you investigate. But even investigation, you have to create the enabling environment for it. Both parties have to feel comfortable that there is an equal playing ground for both parties to be heard and to get a fair chance in the investigation process to lay out their side of it. আর আরো অনেক প্রোটোকল আছে, আমি ওগুলোর ভিতর যাচ্ছি না, বাট এই কয়েকটা বিষয় আমি হাইলাইট করতে চাচ্ছি। আর প্রতিষ্ঠান, সেটা একটা শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে, অন্য ফ্যাক্টরি হতে পারে, বাট ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু হ্যাভ আ ফলো আপ। কেননা যখন একটা ঘটনা ঘটে এবং সেটাকে সিরিয়াসলি না নিয়ে, অথবা নাম অবস্থায় একটা ইনভেস্টিগেশন করে যখন, অথবা ইনভেস্টিগেশন সিরিয়াসলি করে একটা দোষী পাওয়া গেল একজনকে, কিন্তু সঠিক সময়ে সঠিক পদক্ষেপ না নেওয়া হয়, তখন কিন্তু একটা সংস্কৃতি দাঁড়িয়ে যায়, যেটাকে বলা হয় বিচারহীনতার সংস্কৃতি, ইমপিউনিটি। সো আমরা কখনোই চাইবো না আমরা যে সকল প্রতিষ্ঠানের সাথে যুক্ত বা জানি, বা বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানে যেন সেই বিচারহীনতার সংস্কৃতি যেন না থাকে। So whether it is the University of Asia Pacific or any other university, when you get a complaint, whether it is made by the person herself or himself directly or আরেকজনের মাধ্যমে অথবা আপনার কানে আসে, the first step is প্রথমে give them the benefit of the doubt and take it seriously, and then follow the rest of your protocols. So I will end here for today. I hope I've not taken too much more than my allotted time. I will end and leave you in the good hands of Barrister Imran Siddique. Thank you. থ্যাংক ইউ সো মাচ ম্যাম এত ইনফরমেটিভ ডিসকাশনের জন্য। এবার আমি ব্যারিস্টার ইমরান আব্দুল্লাহ সিদ্দিক স্যারকে অনুরোধ করছি আজকের সেমিনারের টপিক সম্পর্কে কিছু বলার জন্য। স্যার। Thank you, Parija. Thank you, Parija. Assalamu alaikum and a very good evening to you all. We've all just had a very important discussion regarding instances of sexual harassment in Bangladesh society and beyond, and the challenges that we all have to face in dealing with them on a regular basis. Now, before I begin, I would like to thank the Social Welfare Club and Dr. Ishaq Siddiqui and Ms. Azizah Nar for arranging this discussion on a very important topic, and for giving me an opportunity as a practitioner to shed some light on the legal provisions that govern this particular area. And since I'm a practitioner, I will try to shed some light on how the law has developed, what the relevant legal provisions are, how we should conduct ourselves, how we should behave with members of our community to ensure that our behavior does not fall foul of the law. So these are some of the issues that I will try to address in the time that has been allotted to me. প্রথমে আমাদেরকে জানতে হবে যে আইনের চোখে what amounts to sexual harassment. এখানে আমাদের যে BNWL এর যে পক্ষ থেকে যে মামলাটি করা হয়েছিল এবং যেটা পরবর্তীতে এটা রিপোর্টেড হয়েছে DLR এবং BLD তে, that is the starting point for any discussion as far as Bangladesh law is concerned regarding sexual harassment. And I will refer extensively to the various provisions of the guidelines that have been formulated in that judgment. এখানে সেক্সুয়াল হ্যারাসমেন্টের ডেফিনিশন কোড যেহেতু কোনো আইন নাই এখানে,
বাংলাদেশে আজ অব্দি কিন্তু সেক্সুয়াল হ্যারাসমেন্ট সংক্রান্ত কোনো কম্প্রিহেন্সিভ বা কোনো ডিটেল ল নাই, যে কারণে হাইকোর্ট বাধ্য হয়েছিল 2009 সালে এরকম একটি গাইডলাইন্স ফ্রেম করবার জন্য। This is not very this is not particularly common for the High Court division to do, because legislative কোনো যদি কোনো বিষয় থাকে, that is for the Parliament to do. কিন্তু এখানে High Court felt compelled because of its constitutional duty to uphold fundamental rights to formulate these guidelines to combat gender discrimination in our society. So what is sexual harassment? এই ব্যাপারে আমাদের খুব ক্লিয়ার একটা ধারণা থাকতে হবে যে what amounts to sexual harassment, এবং এখানে হাইকোর্ট ডিভিশন থেকে 12 পয়েন্ট একটা ডেফিনিশন আমরা দিয়েছেন, which I will which I will refer to during the course of my presentation. So the first definition আমরা বলছি যে unwelcome sexually determined behavior, be it physical contact or advances, whether directly or by implication. Now, by implication is very important. And directly, কেউ যদি sexually colored behavior বা determined behavior involved হয়, unwanted physical contact, touching বা groping হয়, that is clearly sexual harassment. There is no doubt about it. But by implication, যে sexual harassment হতে পারে, that is very important to understand. Again, attempts or efforts to establish physical relation having sexual implication by abuse of administrative, authoritative, or professional powers. So there are many instances where, and we have seen in the recent past cases where principals of colleges, they have engaged in sexual harassment. ওনারা বিরক্ত করেছে বা ওনারা they have made lewd remarks, they have made unwanted advances, এবং এটা অনেকটা আমরা যেটা পত্রপত্রিকায় পড়ি, just tip of the iceberg, because people don't feel safe enough to report these incidents. কারণ ওই যে সোনাগাজী যে মাদ্রাসার যে ঘটনা, সেটা আমরা সবাই জানি যে this young lady, this brave girl, she made the courageous decision to file a case against the oppressor, the principal of the college, and then she was punished for that. She had to die. So these instances make it difficult for people to come up with allegations of sexual harassment against one's superiors or the administrative powers or the authoritative or professional powers that exist within an institution. Third, যে point যেটা High Court division highlight করেছে, sexually colored verbal representation. That's quite straightforward. Sexually colored verbal representation. So it can be a joke, it can be a statement, it can be a remark which is sexually colored, sexually determined, and which causes harassment to the victim. Demand or request for sexual favors. So again, this is a clear case of sexual harassment. Showing pornography, sexually colored remark or gesture, indecent gesture, teasing through abusive language. This is very important because people think that, you know, I was just teasing her. She's my friend. I can do that. But no, you can't. You can't. If by objective standards, or even in fact, by subjective standards, one feels that feels harassed because of the manner in which the perpetrator is joking or making these remarks, then certainly it amounts to sexual harassment. Stalking, jokes having sexual implication, these are all instances of sexual harassment. Insulting through letters, telephone calls, phone calls, SMS, notices, cartoons, writing on benches, chairs, tables, notice boards, walls of office, factories, classroom, washroom, having sexual implication. Very common. Even কোর্টেও হয়তো আপনারা দেখবেন যে কোর্টের এরকম বেঞ্চের পিছনে এরকম খারাপ কথা লিখে আছে, বা কোনো একটা পাবলিক প্লেসে, কোনো পাবলিক টয়লেটে যদি যান, সেখানেও দেখা যাবে যে এরকম there are cartoons or statements having sexual implication, which would amount to sexual harassment within these guidelines. Taking still or video photographs for the purpose of blackmailing and character assassination. Very, very common Bangladesh. খুবই করে এটা, যে মানুষ একসময় আমার সাথে খুব ভালো বন্ধুত্ব আছে, আচ্ছা আমি ছবি তুললাম, তারপর পরবর্তীতে আমি সেটা কোনোভাবে ব্ল্যাকমেইল করলাম বা সেটা আমি
বিপদে ফেলবার জন্য বা অন্য কোনোভাবে হ্রাস করবার জন্য আমি সেগুলো ইউজ করলাম। Preventing participation in sports, cultural and academic activities on the grounds of sex and or for the purpose of sexual harassment. Making love proposal and exerting pressure or posing threats in case of refusal to such proposals. Attempts to establish sexual relations by intimidation, deception, or false assurances. So these guidelines are quite comprehensive, but even then, these are not watertight. This is not a watertight definition. You can have conduct or behavior which is not specifically covered by this definition, but which falls within the broad remit of sexual harassment. And that is something very, very important to bear in mind. Now, what are the sanctions for that the High Court Division has laid down in case of violation of these guidelines? যেহেতু কোনো আইন নাই, হাইকোর্ট নিজে থেকে এখানে বলে দিল যে এখানে যদি কোনো সেক্সুয়াল হ্যারাসমেন্ট কেন্দ্রে কোনো কমপ্লেইন্ট হয়, কোনো কমপ্লেইন্ট কমিটির কাছে যদি কোনো অ্যালিগেশন আসে, তাহলে এই বিষয়টি কিভাবে নিষ্পত্তি করা হবে। এবং এখানে খুব ডিটেইলে বলা আছে যে কমপ্লেইন্টস যখন করা হবে তখন এটা কিন্তু কনসার্নড অথরিটির দায়িত্ব টু এনশিওর দ্য সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ দ্য কমপ্লেনেন্ট। Very important, because once she makes a complaint, it is not unnatural that she'll be hounded, that she'll be pressurized in withdrawing her allegations. So the safety and security of the complainant is of paramount importance, and that has to be ensured by the authority. So for instance, আমাদের ইউএপিতে যেমন একটা কমিটি আছে, আমি শুনেছি কমপ্লেন্টস কমিটি আছে, সেখানে কমপ্লেন্টস পড়ে। তো এরকম যদি কমপ্লেন্টস আমাদের কাছে আসে, it is very important for the authorities to ensure that the victim or the complainant rather feels safe in the current environment. And এবং এখানে কিন্তু কমপ্লেন্টের কিভাবে নিষ্পত্তি করতে হবে সেটা কোর্ট বলে দিয়েছে যে minor harassment যদি হয় তাহলে সেটা with the consent of both parties dispose করবে, যেখানে serious allegations are being made সেখানে ইনভেস্টিগেট করতে হবে। এবং এখানে বলা আছে 30 দিনের মধ্যে ইনভেস্টিগেশনটা শেষ করতে হবে, করে বা ম্যাক্সিমাম 60 দিন পর্যন্ত সময় বাড়ানো যাবে, এরপরে ওই কনসার্নড অথরিটির কাছে রিপোর্ট জমা দিতে হবে। তো আমি একটা নিউজ রিপোর্ট পড়ছিলাম যে এই যে 30-day লিমিট বা 60-day লিমিট, দিস ইজ not at all observed. মাসের পর মাস চলে যায়। এবং এখানে রিসেন্ট একটা নিউজ আসছে, দেখলাম রাজশাহী ইউনিভার্সিটির প্রফেসর উনি বলছেন যে আমাদের পক্ষে এই কমপ্লেন্টগুলো নিষ্পত্তি করা ডিফিকাল্ট বিকজ অফ দ্য নন কোঅপারেশন অফ দ্য ইউনিভার্সিটি। বিভিন্ন ক্ষেত্রে এটা হয় যে if the professor or the teacher who is alleged to be the perpetrator of this incident is a very powerful person, an influential person, then it's very difficult to proceed with the disposal of the complaints. So that is a challenge that has to be faced by the complaints committee in various educational institutions, and it is very unfortunate that these guidelines have not been fully implemented in many universities. আমি just একটা রিপোর্ট যদি আমি এখানে ছিলাম, just a second, এখানে একটা রিপোর্ট আমরা দেখছিলাম, সেখানে হচ্ছে যে 2020 সালের রিপোর্ট, সেখানে বলছে যে there are only 4 sexual harassment prevention committees active in public and private universities, but the work is very slow. This is a survey done by Action Aid Bangladesh in 2018, and although there are 39 public universities and 60 private universities, and they have the sexual harassment prevention committees, but most of them are inactive, and the survey showed that 84% are unaware of sexual harassment prevention committees in the respective universities. So that is not a very encouraging statistics. এখন এখানে court went further and also laid down the punishment that will be meted out to the perpetrator. So if the offender is a teacher, a lecturer, or someone in authority, then he will be suspended. In the case of students, they will be prevented from attending the classes, depending on the recommendation of the complaints committee. And the High Court Division goes further and says,
On top of that, they should be referred to the appropriate court or tribunal if the action complained of amounts to an offense under the penal laws of the country. তাহলে আমি যদি কোনো সেক্সুয়াল হ্যারাসমেন্টের কোনো অভিযোগ যদি আমার বিরুদ্ধে আসে এবং এটা যদি কমপ্লেন্টস কমিটি যদি satisfied হয় যে this is prima facie true, then not only as a student do I lose my place in the university, I get expelled, but also a case will be filed against me with the relevant courts, and the relevant courts have the power to fine me and to send me to, and also to send me to prison. And I'll cover that the laws as well, the legal provisions as well. এখানে the relevant provision যেটা আমাদের keynote presenter referred to was section 10 ক of the নারী শিশু নির্যাতন দমন আইন। তো এখানে আমি just language-টা পড়ি, খুব broad, it is framed in very broad terms. যদি কোনো ব্যক্তি স্বেচ্ছায় ইচ্ছাকৃতভাবে কোনো নারী বা শিশুর পথরোধ করে অথবা অশালীন কোনো মন্তব্য বা শব্দ করে অশালীন কোনো শব্দ করে অথবা অশোভন অঙ্গভঙ্গি বা বস্তু বা চিত্র বা সাংকেতিক চিহ্ন বা চিহ্ন প্রদর্শন করে, so any signs, any images, visual representations which is sexually colored or sexually determined or amounts to sexual innuendos, অথবা ইন্টারনেট বা টেলিফোনে বা সেল ফোনে বা SMS বা অন্য কোনো মাধ্যম ব্যবহার করে বা আলোকচিত্র গ্রহণের মাধ্যমে কোনো নারী বা শিশুকে উত্ত্যক্ত করে বা অপমান করে বা বিরক্ত করে বা শালীনতার অমর্যাদা ঘটায় বা উক্ত নারী বা শিশু দেখিতে পায় বা শুনিতে পায়, তাহা যৌন হয়রানিমূলক অপরাধ হিসেবে গণ্য হইবে এবং তজ্জন্য উক্ত ব্যক্তি অনধিক 7 বছর কিন্তু অনন্য 1 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবেন এবং ইহার অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডিত হইবেন। So the person who makes sexually colored visual representation or makes a sexually colored joke or makes sexual innuendos or behaves in a manner which amounts to sexual harassment under this law, he will potentially face imprisonment up to 7 years. 7 years. So a student can lose his place in university, a teacher can lose his job in the university, and go to jail for as long as 7 years. And these are mutually exclusive. এটা এরকম বলা যাবে না যে আমি তো I lost my position in the university, so I shouldn't be tried for a criminal offense. No, you can lose your position in the university and be sent to jail. So that is something that we should bear in mind. The next section, the next legal provision that I would like to refer to, and this was also referred to in the keynote paper, is section 25 of the Digital Security Act 2018. এটা আমি জাস্ট সেকশন 25 1 ক যেটা সেটা পড়বো। সেখানে বলা আছে আক্রমণাত্মক, মিথ্যা বা ভীতি প্রদর্শক তথ্য উপাত্ত প্রেরণ, প্রকাশ ইত্যাদি যদি কোনো ব্যক্তি ওয়েবসাইট বা অন্য কোনো ডিজিটাল মাধ্যমে, so chat box for instance or your chat groups for instance, ইচ্ছাকৃতভাবে বা জ্ঞাতসারে এমন কোনো তথ্য উপাত্ত প্রেরণ করেন যাহা আক্রমণাত্মক aggressive বা ভীতি প্রদর্শক অথবা মিথ্যা বলিয়া জ্ঞাত থাকা সত্ত্বেও কোনো ব্যক্তিকে বিরক্ত, অপমান, অপদস্থ বা হেয় প্রতিপন্ন করিবার অভিপ্রায়ে কোনো তথ্য উপাত্ত প্রেরণ, প্রকাশ বা প্রচার করেন, তাহা হলে এটা একটি অপরাধ এবং তিনি অনধিক 3 বছর কারাদণ্ড বা অনধিক 3 লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন। So if someone makes a statement through a website or any other electronic medium, I've heard that there are instances of cyberbullying which are taking place around us, and if he or she transmits, propagates, or publishes any data or information in the electronic medium which is offensive, false, threatening, or aggressive, and which tends to annoy or insult or humiliate or malign any person, that amounts to a criminal offense which is punishable by up to 3 years of imprisonment. আর এখানে কিন্তু sexual colored remark-এর কথা বলা নাই, this is general harassment, যে আমি যে কেউ আমি কোনো একটা offensive remark করলাম আর কি, হতে পারে this could be a boy making a comment on a website maligning
another boy or a girl maligning another girl. It doesn't have to be members of the opposite sex. It will tantamount to a criminal offense, which is punishable by imprisonment up to 3 years. And the law is quite harsh. And for repeat offenders, you can be imprisonment for up to 5 years and a fine of taka 10 lakhs. So the law is quite harsh, which is why it is very important to ensure that we conduct ourselves in a manner which remains within the fold of the law. Now, before I conclude, I realize my time is up almost. Before I conclude, I would like to refer to Article 11 of our Constitution. And Article 11, I'll just refer to the first bit of the first part of Article 11, which says that the Republic shall be a democracy in which fundamental human rights and freedoms and respect for the dignity and worth of the human person shall be guaranteed. Respect for the dignity and worth of the human person shall be guaranteed. This is very important, because if we are able to ensure that we treat our fellow human beings with respect, with honor, with the dignity that they deserve, then it is not difficult to ensure that our behavior will conform to the applicable law and the applicable guidelines. So my final comment is that at the end of the day, it all comes down to our mindset, how we view our position in society, how we view our fellow members of the community, how we decide to treat them. And if you have the right mindset, which is reflected in the constitutional provision of Article 11, and if we treat people with respect and dignity, then that, in my humble view, would be a very important first step towards addressing the challenges of sexual harassment in our society. Thank you very much. Thank you. Thank you so much, sir, for sharing such important discussion regarding sexual harassment. অসংখ্য ধন্যবাদ স্যার এবং ম্যামকে এত অসাধারণ একটি ডিসকাশনের জন্য। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইশফাক লাহি স্যার, আমাদের ট্রেজারার ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক স্যার আমাদের সাথে জয়েন করেছেন, এবং এর সাথেও আমাদের অন্যান্য ফ্যাকাল্টি মেম্বার্সও আমাদের সাথে জয়েন করেছেন। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডিপার্টমেন্ট, বিভিন্ন ডিপার্টমেন্ট এবং বাহিরের অনেকেই জয়েন করেছে। এছাড়া আপনাদের উদ্দেশ্যে আরেকটি কথা বলার ছিল, সেটা হচ্ছে যে আমাদের এই প্রোগ্রামটি কিন্তু লাইভও হচ্ছে। আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার যে পেজ, সেই পেজ থেকে লাইভ হচ্ছে। আপনারা যদি চান পরেও এই রেকর্ডেড ভার্সনটা দেখে নিতে পারবেন। এখন আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী সেগমেন্টে। পরবর্তী সেগমেন্টটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন অ্যান্সার সেশন। সেক্ষেত্রে আপনারা যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আজকের টপিক নিয়ে, সেক্ষেত্রে আপনারা প্রশ্ন করতে পারেন। আপনাদের প্রশ্ন করার জন্য যেটা করতে হবে, প্রথমে হ্যান্ড রেজ করতে হবে, তারপর আমরা আপনাকে কল করার পর আপনার পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি আপনারা করবেন। আপনারা যারা প্রশ্ন করতে ইচ্ছুক, কাইন্ডলি আপনারা হ্যান্ড রেজ করুন। থ্যাংক ইউ সো মাচ। আমি প্রথমে খাদিজা সুখী কে অনুরোধ করছি আপনার প্রশ্নটি করার জন্য। আসসালামু আলাইকুম, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ সুখী, আপনাকে শুনতে পাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি খাদিজা আক্তার সুখী, 7th সেমিস্টার ডিপার্টমেন্ট অফ ল এন্ড হিউম্যান রাইটস, ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকে অধ্যয়নরত আছি। আমার কোশ্চেনটি ডক্টর ফস্টিনা ম্যামের কাছে। আমাদের সমাজে প্রচলিত আছে যে অনলি ম্যান ক্যান সেক্সুয়াল হ্যারাস টু উইমেন, কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে আমাদের একই লিঙ্গের যে মানুষগুলো আছে তারাও সেক্সুয়াল হ্যারাসমেন্ট করে থাকে। তো আমি জানতে চাচ্ছি যে এই যে একই লিঙ্গের মানুষজন একজন আরেকজনকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করে, এইটা আমাদের সমাজে কতটুকু গ্রহণযোগ্যতা পাচ্ছে ম্যাম, যদি এটা আমাকে একটু বলতেন। আচ্ছা, আমাদের ম্যাম অলরেডি বলেছেন, আমি একটু ইনফরমেশন দিই। ম্যাম অলরেডি বলেছেন, কিন্তু ম্যাম কাইন্ডলি আপনি যদি এই বিষয়টা আমরা কিভাবে প্রতিকার করতে পারি বা কি কি প্রবলেম, সেটা যদি কাইন্ডলি ম্যাম শেয়ার করেন। ধন্যবাদ। আমি চেষ্টা করব অত্যন্ত সংক্ষেপে এটার উত্তর দিতে, কেননা আমি জানি যে আরো অনেকে হয়তো বা প্রশ্ন করবেন এবং অন্যদেরকে উত্তর দেওয়ার সময় দিতে চাই। সুখী, আপনাকে ধন্যবাদ দেই এবং এইটুকু বলি যে হ্যারাসমেন্ট হচ্ছে কি না হচ্ছে সেটা বোঝার আমি কয়েকটা উপাদান দিয়ে দিয়েছি। তার মধ্যে একটা হয়েছে
that it has to be unwanted and unwelcome, তাই তো? এবং তো সেইটা যদি হয়ে থাকে, এই উপাদানগুলো যদি বিরাজমান থাকে, সেখানে এটা ইরেলেভেন্ট লিঙ্গটা কি, সেটা দুইজন পুরুষ হতে পারে, দুজন নারী হতে পারে, দুজন ট্রান্সজেন্ডার কমিউনিটি হতে পারে। সো the biological sex is irrelevant. What is relevant is whether there was an act or an attempt that was sexually colored or not. এবং সেখানে is one person somehow in a more privileged position or a position of power or not. তবে এটা ঠিক যে আমাদের সমাজে শুধু না, গ্লোবালি যেটা সাধারণত দেখা যায়, যেটা অলরেডি আমি বলেছি, ইট ইজ ইউজুয়ালি আমরা স্ট্যাটিস্টিক্যালি দেখি মেল অন ফিমেল হ্যারাসমেন্ট সাধারণত হয়ে থাকে, যেই কারণে আমাদেরও সাধারণত ধারণা হয় যে এটা বুঝি নারী কমপ্লেন করেছে, তার পুরুষ নিশ্চয়ই এখানে দোষী। অথবা সাধারণত যদি দুজন পুরুষের মধ্যে হয়, আমরা যেটার কারণে অনেক সময় মেল সেক্স বা মেল রেপের কথাও বলতে চাই না, বিকজ উই অ্যাজিউম যে ইট ইজ অ্যান অ্যাটাক অন ম্যাসকুলিনিটি, ম্যাসকুলিন পাওয়ারকে অ্যাটাক করছে, যার জন্য অনেক পুরুষও এগিয়ে আসেন না বলতে যে তাদের উপর যে হ্যারাসমেন্টটা হচ্ছে বা অ্যাসল্টটা হচ্ছে। ঠিক তেমনি ট্রান্সজেন্ডার কমিউনিটিতেও নিজেদের মধ্যে হলেও অনেক সময় ভাবেন যে না, অনেক কষ্টে আমরা এই বেসিক স্বীকৃতির জায়গায় এসেছি, এখন যদি আমরা এটাকে জানান দেই যে আমাদের ভেতরে কি হচ্ছে, তখন এত কষ্টার্জিত জায়গাটাও আমরা হারাতে বসবো। সো there are many other dynamics at play, but the important thing is that the biological sex is irrelevant. What is important are those elements, whether it is unwanted, colored by sexual innuendos, and it is perpetrated by one on the other, and that there is an intention to do so. Thank you. I hope I've been able to satisfy your question. ধন্যবাদ ম্যাম। Thank you. থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম। আমরা তাহলে পরবর্তী একটি প্রশ্ন নিচ্ছি। আমি ফাহিম শাহরিয়ারকে অনুরোধ করছি আপনার প্রশ্নটি করার জন্য। আপনার পরিচয়টি দিয়ে কাইন্ডলি আপনার প্রশ্নটি করবেন। ধন্যবাদ। আমি ফাহিম শাহরিয়ার, 6th সেমিস্টার, ডিপার্টমেন্ট অফ ল এন্ড হিউম্যান রাইটস, ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকে অধ্যয়ন করছি। তো আমার ডক্টর সুফিনা ম্যামের কাছে কোশ্চেনটা ছিল যে বর্তমানে আমরা দেখি যে বর্তমানে ইফটিজিং যে ওয়ার্ড, এটা আসলে আমাদের কাছে কমন হয়ে গেছে সমাজের সকলের কাছে। তো অনেক সময় দেখা যায় যে কোনো মেয়ে যদি ফার্স্ট টাইম যদি সে ইফটিজিং এর শিকার হয়, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে সে ছেলেটাকে বা যার কাছ থেকে সে ইফটিজিং এর শিকার হচ্ছে তাকে আর কি এড়িয়ে চলে, যে একটা খারাপ ওয়ার্ড বলছে, ওকে আমি তাকে ছেড়ে দিলাম, মাফ করে দিলাম, কিছু বললাম না। সেই ক্ষেত্রে যে ইফটিজিং করছে সে আরো বেশি চান্স পেয়ে যায় যে আমি তো ইফটিজিং করেছি বাট আমার কোনো পানিশমেন্ট হলো না। তো সেখানে কিছু অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছে, পরবর্তীতে দেখা যাচ্ছে ওই টিজার ওই মেয়েটাকে আরো বেশি মানে খারাপ ওয়ার্ড বা তার আরো কাছে আসার ট্রাই করে। তো এই ক্ষেত্রে কি ম্যাম আমরা বলতে পারি যে সেক্সুয়াল হ্যারাসমেন্টের হচ্ছে ফার্স্ট স্টেপটা হচ্ছে ইফটিজিং, আমরা কি এটা বলতে পারি ম্যাম? ফাহিম, থ্যাংক ইউ ভেরি মাচ। আর আপনি বেশ কিছু অবজারভেশন দিয়েছেন যেটা আমার ভালোই লাগলো। সি, এই যে আপনি ইভটিজিং শব্দটা বলছেন না, যে এটা বহুল পরিচিত, আসলে ইভ টিজিং টার্মিনোলজি নিয়ে আমার একটা প্রবলেম আছে, বাট ওইটা একটা আলাদা আলোচনা। হ্যাঁ, অ্যাজ ইফ টু সে পৃথিবীর সকল নারী জাতি আর রিপ্রেজেন্টেটিভ অফ ইভ, অর ইভ ইজ দি আদার, মানে রিভার্স একটা আইডেন্টিফিকেশন। এনিওয়ে, ওই আলোচনায় এখন না যাই, বাট এটা আসলে যেটাকে আমি বলি যে বিহেভিয়ার and human rights begin at home. So মানে আপনি কথা বলতে বলতে আমার একটা মনে একটা স্মৃতি ভাসছে। আমাদের স্কুলের ভাইস প্রিন্সিপাল একজন বয়স্ক নারী, তখন ওনার বয়স, উনি রিটায়ার করে ফেলেছেন, 65 বছর বয়স। উনি বলছেন যে দেখো কি অবস্থা, রাস্তা দিয়ে হেঁটে আসছি, একটা 8 বছরের ছোট ছেলে শীষ দিচ্ছে, রাস্তায় আর কোনো নারী ছিল না, উনি একমাত্র। সো ওই ছোট ছেলেটা শিখেছে তারই পারিপার্শ্বিকতা থেকে যে নারীকে, নারী ডাজন্ট ম্যাটার কে, সে তার দাদি হোক, বাট শীষ দেয়া যায়। শীষ দেয়াটা as if it's a natural thing. So what I'm saying is that eve teasing doesn't start anything. Eve teasing is a symptom of a very deep-seated, rooted problem.
and if it is something a gendered যদি society না হয়, gender equal বা gender balanced society যদি না হয়, তাহলে এটা চলতেই থাকবে, এটা চলতেই থাকবে এই চর্চাগুলো, where you assume that someone, just because they have a uterus and you don't have a uterus, then therefore you are taking a revenge on some form of biological discrepancy, and therefore you can take on certain sort of behavior, which is problematic by itself. Thank you. থ্যাংক ইউ ম্যাম। এরপর পরবর্তী প্রশ্নটি নিচ্ছি আনিকা তাবাসসুম, কাইন্ডলি আপনি প্রশ্নটি করবেন। Assalamu alaikum. আমি আনিকা তাবাসসুম from 4th semester from Department of Law and Human Rights. আমার কোশ্চেনটা স্যারের কাছে, আর কোশ্চেনটি হলো করোনাকালীন সময়ে আমাদের অনলাইন প্ল্যাটফর্মের ব্যবহার আগের তুলনায় বেড়ে গিয়েছে। দিনের প্রায় 60% সময় যখন কাটে ইলেকট্রনিক্স মিডিয়ার ব্যবহারের মাধ্যমে। অনলাইন প্ল্যাটফর্ম এখন আমাদের অনেকাংশেই সেক্সুয়াল হ্যারাসমেন্টের অন্যতম প্রধান উৎস হয়ে দাঁড়িয়েছে। পরে সেটা ভার্চুয়াল জগতের বাইরে বাস্তব জীবনে নানা সূত্র ধরে দাগ কাটছে। এসবের ভুক্তভোগী শ্রেণী বিশেষ করে কিশোর কিশোরী এক পর্যায়ে নানা মানসিক অবসাদে ভোগে, যা আত্মহত্যার রূপ নেয় অনেক ক্ষেত্রে। এরকম পরিস্থিতিতে পরিবার কি ভূমিকা পালন করতে পারে? Thank you, Anika Tabassum, for this very important question. যে আমরা কিন্তু এখন এত বেশি মানে টেকনোলজি নির্ভর হয়ে গেছে কি, এবং এটা যে শুধুমাত্র স্কুল মানে কলেজ গোয়িং স্টুডেন্টস বা ইউনিভার্সিটি গোয়িং স্টুডেন্টস তা তো না, এটা একেবারে বাচ্চা বয়স থেকে যে যে নার্সারি ক্লাস 1-এ পড়ে, যে ক্লাস 2-তে পড়ে, সেও তো অনলাইন মিডিয়ামে ক্লাস হচ্ছে তার। এবং বাংলাদেশে এখন এসব ইংলিশ মিডিয়াম স্কুলগুলো চালু আছে, মোটামুটি সবগুলোতেই এখন অনলাইন medium madhyame class porichalona hocche, and this is a very important challenge that we have to face as parents, because I have an 11-year-old at my house as well. এবং দেখা যাচ্ছে যে ওই ক্লাস করার সময় ক্লাস করার আগে এরকম চ্যাট বক্সের ফ্রেন্ডের সাথে কথা বলছেন, they're very savvy, tech savvy হয়ে গেছে আর কি, and there's nothing wrong with that, being tech savvy, but then you have to control them, you have to monitor them. And I think that is where there is a greater importance is to be placed on the role of the parents or the guardians, just supervised, especially for children, supervised online activities, বা বিভিন্ন ফোরামে যখন তারা যায়, বিভিন্ন ডিসকাশনে যারা যায়, বিভিন্ন ওয়েবসাইটে যখন যায়, it should be monitored. It's difficult because we are allowing our children to use to use the internet legitimately during his class hours for at least 5 or 6 hours a day. The সকাল 8টা থেকে 1টা পর্যন্ত এটা তো ক্লাস টাইম। এখানে তো খুব স্বাভাবিক যে তার যে ওয়েবসাইটে যাবে বা কোর্ট টিচারই হয়তো বলছে যে why don't you do a bit of research on this particular science project and then you do it. And the internet is a wonderful thing. It is a wonderful thing. Kintu it is our duty to regulate and monitor and make sure ki je আমাদের children বা আমাদের মানে they're not waylaid and they do not abuse the freedoms and the opportunities that internet presents to them. থ্যাংক ইউ স্যার। এবার যে প্রশ্নটি নিচ্ছি দিলরুবা আক্তার তমা, আপনি আপনার প্রশ্নটি করুন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি দিলরুবা আক্তার তমা, 7th সেমিস্টার, ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক, ডিপার্টমেন্ট অফ ল এন্ড হিউম্যান রাইটস। আমার কোশ্চেনটা মূলত ইমরান আব্দুল্লাহ সিদ্দিকী স্যারের কাছে। স্যার, আমরা যারা কর্মজীবী বা শিক্ষার্থী, আমরা মূলত আমাদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য অনেকেই আমরা গণপরিবহন ব্যবহার করে থাকি, এবং গণপরিবহনে সেক্সুয়াল হ্যারাসমেন্টটা একটা কমন বিষয় হয়ে দাঁড়িয়েছে। সেইখানে একজন নারী যখন ওই পর্যায়ে যখন প্রতিবাদ করে, তখন মূলত এরকম উত্তর পাওয়া যায় যে গণপরিবহন এরকম হয়, এগুলো খুব সাধারণ ব্যাপার, অনেক ভিড় ছিল, অনিচ্ছে হয়ে গেছে, এত কষ্ট হলে আপনারা প্রাইভেট কারে কেন চলাফেরা করেন না। এই ক্ষেত্রে আসলে একজন ভুক্তভোগী কি ধরনের পদক্ষেপ নিতে পারে? রাইট, সো এখানে আমি জাস্ট লিগ্যাল প্রভিশনটা আগে বলি আর কি, যে আমাদের যেটা আমরা ওই BNWL এর যে জাজমেন্টটা যেটা আমরা ডিসকাশন করলাম, সেটা ছিল কিন্তু উইথ রিগার্ড টু এডুকেশনাল ইনস্টিটিউশনস। কিন্তু 2 বছর পরে হাইকোর্ট ডিভিশন যখন এটাকে আরেকটু অ্যাম্পলিফাই করলে গাইডলাইন্স গুলো, তখন ওনারা বললেন যে এটা শুধুমাত্র আর ওই এডুকেশনাল ইনস্টিটিউশন রাখা যাবে না, এটা বাইরে নিয়ে যেতে হবে। এবং আমি একটু পড়ি আর কি, আপনি যেটা বললেন, দ্য গাইডলাইন্স ইন BNWA
shall be extended to apply to all places, including bus, available in train, steamer, public and private transport terminals and stops, airports, streets, neighborhoods, shops, markets, cinema halls, in addition to workplaces and educational institutions. যেটা awareness হয়েছে আমাদের সেটা হচ্ছে regarding sexual harassment in educational institutions and workplaces. Some awareness, খুব বেশি যে হয়েছে তা না, there's a lot of work that we have to do. কিন্তু এখানে যে এই যে বাস, ট্রেন, স্টিমারে যে করা যাবে না বা হলে যে এখানে penal actions হয় বা এখানে যে criminal offense হচ্ছে, সেটার দায়িত্ব আসলে I think it is the duty of the civil society and human rights organizations to create greater awareness about this problem and to bring this matter to the fore by invoking the jurisdiction of the High Court Division. এটা আনতে হবে হাইকোর্ট সামনে যে মাইলর্ড আপনারা তো এরকম আদেশ দিয়েছেন যে বাস, ট্রেন, স্টিমারে করা যাবে না, কিন্তু প্রতিনিয়ত এটা হচ্ছে। আপনারা এই বিষয়গুলো দেখেন, এটা এনফোর্স করেন এই গাইডলাইন্স গুলো। So this is the job that has to be done by the NGOs in order to create greater awareness about the applicability of these guidelines in public transport as well. থ্যাংক ইউ স্যার। আমরা আর দুটো প্রশ্ন নিব, আর প্রশ্ন নিব না। আমি এবার অনুরোধ করছি তাবান্নুম লোহানী প্রভাকে আপনার প্রশ্নটি করার জন্য। আসসালামু আলাইকুম, আমি তাবান্নুম লোহানী প্রভা, 4th সেমিস্টারে অধ্যয়নরত আছি। আমার কোশ্চেনটি স্যারের কাছে। আমরা সেক্সুয়াল হ্যারাসমেন্ট বলতে সবার ফার্স্টে আমাদের মাথায় আসে ওয়ার্ক প্লেস অথবা শপিং মল বা ফ্রেন্ডের বাসায় অথবা বাহিরের মানুষ দ্বারা আমরা হ্যারাসমেন্ট হই। কিন্তু আমরা অনেকেই আমাদের ফ্যামিলি রিলেটিভসদের থ্রু হ্যারাসমেন্ট হয়ে থাকি। এই টাইপের প্রবলেমগুলো বা প্রবলেমগুলো ক্রিয়েট হলে বা ফেস করলে আমাদের সবার ফার্স্টে কি করা উচিত? যেটা করা উচিত হচ্ছে মানে চুপ থাকা উচিত না। You should tell your someone you trust within the family, and then you should seek legal help. You should মানে এখানে কোনো নরম হওয়ার কোনো সুযোগ নাই। You have to apply the law to itself. একদম you file criminal cases and you see the matter to the end, because if we are weak, then they will take advantage. So we have to remember that there are sufficient legal provisions in our statute books or in our jurisprudence, and we have to muster up the courage to invoke those legal provisions and to enforce our rights. Thank you, sir. থ্যাংক ইউ স্যার। আর আমরা আরেকটি শেষ প্রশ্ন নিব। মীর জহিব, আপনি হ্যান্ড রেজ করেছিলেন, আপনি যদি আপনার প্রশ্নটি করেন কাইন্ডলি। মীর জহিব, আপনি আছেন? আচ্ছা, ঠিক আছে, যেহেতু নেই আমরা তাহলে Please unmute yourself. আচ্ছা, আমি কিছু বলবো। ইশফাক বলছি, যখন শেষের দিকে। হ্যাঁ, Sure, sir. জি স্যার, শিওর স্যার। শেষে একদম। ওকে। ওকে, আমরা এবার চলে যাচ্ছি আমরা একদম প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। এবার আমরা চলে যাচ্ছি আমাদের ক্লাব কনভেনার আজিজুল নাহার মুনমুন ম্যামের কাছে, আমাদের টু গিভ আ ভোট অফ থ্যাঙ্কস। তার আগে শেষ করুক, আমি অনুরোধ জানাচ্ছি ইশফাক ইলাহি চৌধুরী স্যারকে তার বক্তব্য দেওয়ার জন্য। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ। আমি এখানে অবশ্য ট্রেজারার হিসেবে আসিনি। বেসিক্যালি আই এম ক্যারিং টু হেডস, the other one is director students welfare. তো সেই হিসাবে I thought that I should join this, and actually I always enjoy the these law lectures and seminars. Maybe if I was not in the Air Force, I would have joined the legal profession because that, you know, it always interests me. তো আমার বক্তব্যের প্রথমে একটু নিজের ঢোল নিজে বাজে। সেটা হচ্ছে আমি যখন I was in ব্র্যাক ইউনিভার্সিটিতে রেজিস্ট্রার হিসেবে, তখন প্রথম ওই হাইকোর্টের জাজমেন্টটা বেরোলো। তো বেরোনোর সঙ্গে সঙ্গেই আমরা ইয়ে করলাম যে আমরা একটা এই ব্যাপারে কিছু কাজ করতে হবে। তো I was যেহেতু রেজিস্ট্রার, I was the secretary of a small committee headed by Professor Firdaus Azim, যিনি
এই মেয়েদের ব্যাপারে অনেক কাজ করেছেন। নারী পক্ষের উনি বেশ লং টার্ম শি ইজ এন অ্যাক্টিভিস্ট। এবং তার সাথে আমার যতদূর মনে পড়ে ইয়ে ছিলেন প্রফেসর মুবিন, হুইজ কম্পিউটার সায়েন্সের হেড ছিলেন তখন। এবং I think Faustina Pereira, if I'm not wrong, she was also co-opted as a member from the BRAC. She was at that time in BRAC legal yete. Is Faustina Pereira here listening to me? Yes, Oh. I am very much here, and it's such a pleasure to see and hear you after such a long time. So when I heard that you are coming, so I made it a particular point. That, Oh, thank you. You know, It's an honor. we had another session of some other ইয়েতে 5:30 পর্যন্ত, ঠিক আছে। ওখানে 6:30 পর্যন্ত ওটাতে ছিলাম, তারপরে আবার এটাতে আসলাম। And you know, we got real hard. এবং যখন I still remember in Sonarga Hotel, the BW মানে Women's Lawyers Association তারা একটা মিটিং ডাকলো। The whole thing started actually with an incident in Jahangirnagar University that triggered this sexual harassment নিয়ে একটা কিছু করতে হবে, এটা জাহাঙ্গীরনগর থেকে এটা শুরু হয়েছিল। এবং পরে যখন হাইকোর্টের রায় আসলো তখন তো আমাদের এটা বাধ্যবাধকতা হয়ে গেল, সব ইউনিভার্সিটি কলেজ should start. So we joined that meeting and I clearly remember by that time আমরা ব্র্যাকে এটাকে formalize করেছি, A B C D E F G H সব page by page. Then we made a Bengali translation and then we printed a pamphlet যার এক সাইডে ইংরেজি ছিল এবং এক সাইডে বাংলা লেখা ছিল। এবং প্রত্যেকটা এমপ্লয়ি, প্রত্যেকটা স্টুডেন্টকে এটা সিগনেচার করতে বলা হলো যে তুমি এটা হেভি লেখা ছিল, আমি এটা পড়েছি এবং আমি এটা বুঝেছি করে একটা কপি তাকে প্রত্যেককে দেওয়া হয়েছে এবং স্টুডেন্টদেরকেও দেওয়া হয়েছে। এবং দ্যাট বিকেম এ পার্টিকুলার মানে এসওপি, যে যখনই নতুন ছাত্র বা নতুন কোনো স্টাফ আসবে, আমি যেমন রেজিস্ট্রার ছিলাম, আমার দায়িত্বের মধ্যে ছিল যে প্রত্যেককে এটা বুঝাতে হবে এবং এটা সে বুঝে যে পড়বে। এরপরে যদি কোনো কমপ্লেন আসে তাহলে সে আর বলতে পারবে না যে আমি এটা সম্বন্ধে জানতাম না। তো ওই যখন আমি ওই মিটিং এ গেলাম, টু মাই আটার সারপ্রাইজ, বাংলাদেশের প্রায় অনেকগুলো ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি সহ, ঢাকা ইউনিভার্সিটি ছিল, বুয়েট ছিল, জাহাঙ্গীরনগর ছিল, আশেপাশের প্রাইভেট ইউনিভার্সিটিও ছিল, কেউ কিচ্ছু করে। We are the only one who had produced, not only done, this committee was there actively ইয়ে হতো এবং এই রিটেন প্যাম্পলেটটা তখন আমি জানতাম যে এটা হবে না, অনেক এক্সট্রা কপি নিয়ে গিয়েছিলাম। এবং আমার মনে আছে অন্যান্য ইউনিভার্সিটিরা আমাদের কাছ থেকে এটা নিয়ে তারা পরে নিশ্চয়ই হয়তো আরো ভালো করেছে। বাট এনিওয়ে, we were the pioneers in BRAC University, এবং I as a registrar of BRAC University, I really take pride at that. তো তারপরে তো আমি ইস্ট ওয়েস্টে গেছি, সেখানেও খুবই সুন্দর ইয়ে হয়েছে। এবং আমাদের এশিয়া প্যাসিফিকেও আমরা প্রত্যেক আমাদের যে স্টুডেন্টসদের যে ইয়েটা আছে, হ্যান্ডবুক যেটা দেওয়া হয়, সেখানে এটা আছে। এবং যখন আমাদের ওরিয়েন্টেশন হয় তখন ওই পাতা উল্টিয়ে আমাদের রেজিস্ট্রার বা প্রক্টর, এখানে প্রক্টর এটা বুঝিয়ে দেন যে এই ধরনের ইয়ে। এবং এই ধরনের দুই একটা ঘটনায় আমরা, যদিও এখন আমি ট্রেজারার হিসেবে ডাইরেক্টলি ইনভলভ নই ইয়ের সাথে, ডিসিপ্লিনারি কমিটির সাথে, কিন্তু আমরা দুই একটা কেসে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, কঠোর শাস্তিমূলক। এবং অন্তত একটা কেসে আমি জানি যখন আমরা একটা ছাত্রকে এক্সপেল করেছি। তবে আরেকটা এখানে প্রশ্ন আসছিল যে এটা তো অন্যভাবেও হতে পারে। বিলিভ মি, ব্র্যাক ইউনিভার্সিটিতে আমি রেজিস্ট্রার থাকাতে এটা তো ইমপ্লিমেন্ট হলো, খুব জোরে সোরে সবাইকে দেখে বলা হলো। The প্রথম কমপ্লেইন came from a male teacher. A male teacher who was being harassed by a female student and of a postgraduate level student ছিলেন। এবং this gentleman was harassed to the point that he became so frustrated, he said, I am going to lose my family because you see I am a married man. এবং সে সমস্ত তার SMS তারপরে টেলিফোন এগুলো যখন আনলো তখন মানে we really tried। এবং এখানে অ্যাকচুয়ালি হয়তো এক ধরনের ইনফ্যাচুয়েশন ছিল। পরে আমার জানি না, হয়তো দ্যাট ফিমেল স্টুডেন্ট MBA ছিলেন, বের করে দেওয়া হয়েছিল অথবা রেস্ট্রেন করা হয়েছিল, সামথিং লাইক দ্যাট।
So this can happen between man woman, woman man, between men হতে পারে এবং এটা খুবই কমন এবং সুতরাং এটা sort of এবং সব এজের হতে পারে. I particularly remember in Asia Pacific it happened. তখন এই আইনটা ছিল না, but there was a ইয়ে হিসাবে কমপ্লেন ছিল against a professor really in his 50s 60s এর দিকে যখন কমপ্লেন আসলে আমি বিশ্বাসই করতে পারিনি. তারপরে ইন্ডিভিজুয়াল স্টুডেন্টদেরকে ডাকা হলো এবং তারা বলল যে বিভিন্ন ঘটনা বললো এবং পরে আমি নিজে অবজার্ভ করে আমি দেখলাম এটা সত্য এবং পরে ওনাকে আর আমরা ইয়ে করলাম না, রি-এনগেজ করলাম না, ওনাকে বললাম থ্যাংক ইউ ভেরি মাচ। এখন থেকে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অত্যন্ত সিনিয়র বয়স্ক প্রফেসর ছিলেন, এখনো আছেন। তো যাই হোক, কথা হচ্ছে যে যে কোনো বয়সে হতে পারে এবং এগুলো শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান না, যেটা বললেন যে ইয়েতে যে কোনো ওয়ার্ক প্লেসে হতে পারে এবং হয় সেটা ইন্ডাস্ট্রি হতে পারে, অফিস আদালত হতে পারে। তো এই মুহূর্তে আমি একটা কথা, যেহেতু ইউ আর অল ফ্রম ল স্টুডেন্টস এন্ড দেয়ার আর barristers are here. Do you know there is I feel so sad about last few days যে আমাদের, because I often go to the media, আজকেও আমার একটা ইয়ে ছিল যে there is a কয়েকজন মহিলাকে নিয়ে যা হচ্ছে বাংলাদেশে, এটা মানে আইনের চোখে তো ডেফিনেটলি অপরাধ। মাই ফাদার ওয়াজ এ পুলিশ অফিসার, আই নো পুলিশের পরিবেশে আমি বড় হয়েছি। যা বাংলাদেশে এখন ঘটছে এটা সমস্ত সম্পূর্ণরূপে আইন বিরোধী। একজন বা একাধিক ব্যক্তিকে নিয়ে যে ধরনের মিডিয়াতে প্রচার চলছে, জঘন্য ধরনের হতে পারে সত্যি, কিন্তু তারপরেও এগুলোকে আইনের দৃষ্টিতে আমার মনে হয় I might be wrong, but this is a serious case of harassment by law enforcement, harassment by media. আমি বলতে আমি একজনকে খুব সিনিয়র একজনকে বললাম যে আজকে সকালে বললাম যে আমি তখন কোন স্টুডিওতে যেতে আমার মন চাচ্ছে না, বিকজ আপনারা নিজেদেরকে এরকম নিচে করে ফেলেছেন যে চটুল কথাবার্তা দিয়ে দেশের জন্য আর কোনো সমস্যা নাই, বিশ্বের জন্য কোনো সমস্যা নাই। উনি আবার বলেন আপনি কি মনে করেন যে আমরা এগুলো ইচ্ছা করে করি, আমাদেরকে করানো হচ্ছে। এখন এইভাবে দায়িত্ব চলবে না। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই মিন, যেগুলো হচ্ছে এবং বিশেষ করে মেয়েদের এই ঘটনাগুলো নিয়ে, তাদের জীবনকে নিয়ে, তারা খারাপ হতে পারে, তারা অন্যায় করতে পারে, সেগুলোর আইনগত বিচার আছে। এইভাবে মিডিয়া ট্রায়াল পৃথিবীর কোনো দেশে এরকম চলতো না, কিন্তু এটা আমাদের এখানে হচ্ছে। And you know, except for Mohila Parishad, আমি আর কোনো কাউকে, Faustina is also connected with many women's organizations. There are many rights organizations in this country, but except Mohila Parishad, তাও সেটা যে পত্রিকাটা আমি রেজিস্টার রাখি তার 3rd or 4th পেজে ছোট্ট করে একটা আসছে মহিলা পরিষদ, আর বোধহয় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটা দিয়ে দিয়েছে। কিন্তু যা ঘটছে এটা খুবই দুঃখজনক এবং আমি মনে করি এটা আমাদের আইন ব্যবসায়ের, আমি যদি ভুল না করে থাকি, এটা ডেফিনেটলি রং। Probably I'll get an answer from the reviewer and Faustina Perera about this. So আমি again once again thank you very much. বিশেষ করে আমি বলবো যে এই লেকচারটা যদি ভবিষ্যতে সম্ভব হয়, I know Faustina is a very busy person, but যদি সম্ভব হয় আমাদের সমস্ত স্টুডেন্ট বডিকে আমরা একটা ওয়েবিনার করতে পারি, কারণ ওখানে তো কোনো লিমিটেশন নাই। It's a subject for everyone, so not limited to the law department, but if it is possible, I will give you, if you can organize, I will give you date and time, and we can mutually, fix up the date and time, and we can have another session on this in a much larger, or for a much larger audience. So thank you once again, and all those who have organized this thing. Thank you very much. Thank you so much, sir. এই ইনসিডেন্টস গুলো শেয়ার করার জন্য and for all the suggestions, sir. Now, I would like to have some response from both Imran Siddiq and Dr. Faustina Perera on the latest issue that is going on in Bangladesh. এই সম্বন্ধে ওনাদের আইনগত দিকটা কি? ধন্যবাদ। If they want to, respond, otherwise no problem. Thank you very much for all your
comments. Actually, if I could just come in and say that what is happening is a media trial, and that is absolutely unacceptable. তবে এখানে আমাদের, I always say that when we are in doubt, always go back to first principles. আর এখানে আমাদের সংবিধান খুবই স্পষ্ট. Look at Article 43, for example, of the Constitution of Bangladesh. It protects the right of privacy of every citizen in terms of their individual dignity, their person, and their communication. এটা খুব কম সংবিধানে এত স্পষ্ট করে লেখা আছে। তবে এখানে হয়তো যারা আড়ি পাচ্ছেন বা মিডিয়া ট্রায়ালের মাধ্যমে এক একজনের ক্যারেক্টার অ্যাসাসিনেশন করছেন, তারা কিছু কিছু জিনিসের সুযোগ নেন। ফর এক্সাম্পল, দে রিড দ্য ফার্স্ট পার্ট অফ দ্য আর্টিকেল অফ 43, যে জনস্বার্থ, রাষ্ট্রবিরোধী বিষয়, জনসচেতনতার কারণে। সো দে লুক এট হোয়াট দ্য সাবজেক্ট টু, ওই যে লতে বলে না সাবজেক্ট টু রিজনেবল রেস্ট্রিকশন, তো ওই সাবজেক্ট টু দেখেন, কিন্তু পরে যে খুবই ক্লিয়ার অ্যান্ড আনফেটার্ড যে প্রোটেকশনটা দেওয়া হচ্ছে সেটা অনেক সময় দেখেন না। So, we cannot pick and choose. When it comes to fundamental rights, we cannot pick and choose. There are rights and then there are obligations. So it's basically the social contract. We have given, as citizens, we have given the responsibility to the state to perform certain governance on our behalf. So সেখানে যদি জনগণই ভুক্তভোগী হয়ে যায়, তখন we are really looking at something deeply flawed and deeply problematic. I am just being very careful about the adjectives that I'm using, but I agree with you. শুধুমাত্র এই বিষয়টা না, এখন যেটা ঘটছে আমরা ওভারঅল একটা আলোচনা করতে পারি। এবং এই যে this whole issue of character, দেখেন আমাদের বেসিক লতে কিন্তু একটা বড় গাফিলতি রয়ে গেছে। আমাদের এভিডেন্স অ্যাক্টের সেকশন 155(4) সাবসেকশন 4-এ ভয়ঙ্কর কিছু কথা বলা আছে। সেটা হচ্ছে একটা ধরেন ক্রিমিনাল মামলায় একটা ধরেন রেপের ঘটনা ঘটলো, সেখানে যিনি ভুক্তভোগী সাধারণত যদি নারী হয়ে থাকেন, she can be her evidence can be set aside by bringing into question her character. ল্যাঙ্গুয়েজটাই ওরকম রয়ে গেছে, দ্য ক্যারেক্টার অফ দ্য প্রসিকিউট্রিক্স। সো সেটাই যদি এখনো আমাদের লতে থেকে থাকে, তাহলে আমাদের অবাক হওয়ার কিছু নাই যে এখনো আমাদের ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে কনভিকশন রেট ইজ অলমোস্ট জিরো। এটা অনেকে জানেন কিনা আমি জানি না, আমাদের কনভিকশন রেট ইন দ্য ক্রিমিনাল জাস্টিস সিস্টেম ইজ জিরো। তো এটা হচ্ছে পয়েন্ট এ থেকে জেড যেতে হলে যতগুলো বাধা পেরোতে হয়, তার মধ্যে প্রথম বাধাটা হচ্ছে দ্য স্টিগমা। যে স্টিগমার কারণে একজন নারী বা একজন নারীর পরিবার যেতেই ভয় পান বা যান না ওই মামলাটা রুজু করতে। তারপর তো ইনভেস্টিগেশনের বিষয় আসে। আপনারা তো দেখতেই পাচ্ছেন মুনিয়ার ঘটনায় কি ঘটেছে, একটা ফাইনাল রিপোর্ট দিয়ে দেওয়া হলো। আজকে আপনারা পেপারে পড়ছেন যে শিকদার গ্রুপে যাদের সাথে গোলাগুলির ঘটনা ঘটেছে, এখন নাকি তারা একে অপরের পরম বন্ধু হয়ে গেছে। সো ইউ ক্যান সি ওয়্যার power and corruption corrupt the process that is supposed to run, যেটাকে আমরা due process বলি. Where is the due in the process? So anyway, it's a long and big discussion, and perhaps we can have an open fireside chat. So I'd be very happy if we can have something like that. Thank you. If I could just add a couple of points, if I may. Firstly, I mean, আমরা এখন যেটা দেখছি আর কি, যে মিডিয়া ট্রায়াল বলি বা এভাবে করে যাদেরকে অ্যাকিউজ করা হচ্ছে of various offenses, they're being paraded in front of the media. This violates without a shred of doubt the presumption of innocence, which is the golden thread running through our jurisprudence. And the unfortunate thing is that this is not the first case where the presumption of innocence is being violated. এটা কিন্তু আমরা অতীতে অনেক সময় দেখি যে হয়তোবা কারো কাছে দেখা যাচ্ছে ইয়াবা পেয়েছে বা ইয়াবা has been planted, সামনে এখানে দেখা যাচ্ছে arrested with various commodities in front of him which were allegedly recovered from his or her residence. এবং this is happening soon after the arrest, and there are directives of the High Court Division prohibiting that, because you cannot
treat a person as being as guilty even before he's charged, even before he is produced before a magistrate. He is being paraded in front of the entire world as if he is a convicted criminal. And even if he's a convicted criminal, you have to respect his dignity. You can punish him only by punishing him in accordance with law. You sentence him to jail, you fine him. That is all you can do. You cannot take away the dignity and the human worth of even a convict. So that is something that we have to work on collectively as a society, not just in these instances, but in all instances. Just Article 43, just to add to what Dr. Faustina Pereira said, that the reasonable restrictions imposed for the security of the state, public morality, public health, it has to be imposed by law. So a law enforcement authority cannot say, oh, we have done this in the interest of the security of the state. We have disclosed these telecommunications or private conversations in the interests of public order, public morality. No, you can't do that. There has to be specific legal restrictions imposed by law, which you can invoke to compromise a citizen's or undermine a citizen's right of privacy. So that is a very high threshold that you have to reach before you can undermine someone's right of privacy. Thank you very much. আবারও ধন্যবাদ জানাচ্ছি স্যার এবং ম্যামকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট নিয়ে কিছু ক্লিয়ার কনসেপ্ট দেওয়ার জন্য। আমরা আজকের সেমিনারের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমি রিকোয়েস্ট করছি আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের কনভেনার আজিজুন নাহার মুনমুন ম্যাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ল অ্যান্ড হিউম্যান রাইটস, ম্যামকে অনুরোধ করছি ভোট অফ থ্যাঙ্কস স্পিচ দেওয়ার জন্য। থ্যাংক ইউ পূর্ণা। আমি সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আসলে এত সুন্দর এবং সময় উপযোগী একটা বিষয় নিয়ে সেমিনারে আয়োজন করেছে। আমি স্পেশালি থ্যাঙ্কস দিব আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ডক্টর চৌধুরী ইশাক আহমেদ সিদ্দিকী স্যারকে, যিনি আসলে আলটিমেটলি আমাকে মোটিভেট করেছে যে ধরনের একটা প্রোগ্রাম করার জন্য, এবং অন্যান্য সকল সাহায্য সহযোগিতা উনি আমাদের করেছেন। এবং আমি আসলে খুব সম্মানিত বোধ করছি আমাদের সাথে দুজন স্পেশাল গেস্টকে পেয়ে। একজন ডক্টর ফস্টিনা পেরেরা ম্যাডাম, তিনি অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ, প্রফেসর অ্যান্ড সিনিয়র ফেলো সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস, ব্র্যাক ইউনিভার্সিটি, এবং আরেকজন হচ্ছেন ব্যারিস্টার ইমরান আব্দুল্লাহ সিদ্দিক, অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। আমি স্পেশাল গেস্ট দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তাদের আলোচনার জন্য। বিশেষ করে আমাদের যে সেমিনারটা ছিল, যে বিষয়ে ছিল, সেই বিষয়টি সুন্দর করে এবং খুব সাবলীল ভাবে, খুব সুন্দর এবং সহজ করে উপস্থাপন করার জন্য। এবং যাদেরকে ধন্যবাদ না দিলেই নয়, তারা হচ্ছে আমাদের এই ক্লাবের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, মেম্বার সেক্রেটারি এবং অন্যান্য যে মেম্বার্সরা আছে ক্লাবের, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই প্রোগ্রামটি আয়োজন করার জন্য। বিশেষ করে অক্লান্ত পরিশ্রম করে তারা এই প্রোগ্রামটি অ্যারেঞ্জ করেছে, তাদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি। এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই ওয়েবিনার বা আজকের এই সেমিনারে যারা পার্টিসিপেন্ট হিসেবে আছে, বিশেষ করে আমাদের স্টুডেন্টস, তারপর আমাদের ফ্যাকাল্টি মেম্বার্স এবং অ্যাডমিনিস্ট্রেশন থেকে অনেকে এসেছে, এবং বিশেষ করে আমাদের আজকে আমাদেরকে খুব আশ্চর্য করে দিয়েছেন আমাদের ইশফাক ইলাহি স্যার আমাদের এখানে অ্যাটেন্ড হয়ে। তো আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা রাখবো যে এই ক্লাবটি ভবিষ্যতে এরকম অ্যাওয়ারনেস রিলেটেড কার্যক্রম আরো করে যাবে ভবিষ্যতে, এবং মানুষের মধ্যে জনসচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে এরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ম্যাম, আপনি আমাদের ইন্সপিরেশন। স্যার ম্যাম কিছু বলছিলেন? No, I was just thanking and taking your leave. Thank you, madam. Thank you, Faustina madam. Thank you. থ্যাংক ইউ এগেইন সবাইকে আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য। এবং আজকে আমাদের যে আলোচনা ছিল, আশা করি আমাদের এই আলোচনা থেকে প্রথমে আমরা সবাই চেষ্টা করবো প্রথমে নিজে সচেতন হতে, নিজে নিরাপদ থাকতে, এবং তারপর আমার সামনের মানুষটা এবং আমরা যে সমাজে বসবাস করি আমরা চেষ্টা করবো সবাইকে সচেতন করতে। ভালো থাকুন এই কামনায়, নতুন হয়তো কোনো সেমিনার নিয়ে আবার হাজির হব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Thank you.